রাজধানীতে রাতভর থেমে থেমে বৃষ্টি, ৮ বিভাগেই ভারী বৃষ্টির পূর্বাভাস, ভূমিধসের আশঙ্কা। হোলি আর্টিজান হামলার ৮ বছর আজ, জঙ্গিবাদ নিয়ন্ত্রণে এলেও নির্মূল হয়নি সচেতনতার তাগিদ। এবার উপকমিশনারের আইডি দিয়ে চট্টগ্রাম কাস্টমসে জালিয়াতি, আবারও প্রশ্নের মুখে এসআই কুডার নিরাপত্তা ব্যবস্থা। বরিশাল শেরেবাংলা মেডিকেলে ১০ লিফটের ৮টি অচল, দুর্ভোগ পোহাচ্ছেন রোগী ও স্বজনেরা। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি রাকিব আহমেদ এবং আমি জান্নাতুল ফেরদৌস রূপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। মৌসুমী বায়ুর সক্রিয়তা ও বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। ভোর থেকেই রাজধানীতে দেখা মিলেছে বৃষ্টির। থেমে থেমে হালকা বৃষ্টি হচ্ছে বিভিন্ন এলাকায়। আবহাওয়া অফিস বলছে, রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও খুলনার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। এসব জায়গার কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বৃহস্পতিবারের পর কিছুটা কমতে পারে বৃষ্টির প্রবণতা, তবে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে দেশের বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি হবে। এ নিয়ে আরো জানাতে রাজধানীর শাহজাহানপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, গতকাল থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে কিনা, কোনো ধরনের দুর্ভোগ চোখে পড়ছে কিনা? আমরা গত ২-৩ দিন ধরে কিন্তু দেখছি রাজধানীর বিভিন্ন জায়গায় বা বিভিন্ন সময়ই থেমে থেমে বৃষ্টি বা হঠাৎ করে একটু ঝোড়ো বৃষ্টি যে বিষয়টি দেখা যাচ্ছে। তবে গতকাল মধ্যরাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে থেমে থেমে বৃষ্টিটা চলছে এবং সেটা কিন্তু এখনো অব্যাহত আছে। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর শাহজাহানপুরে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই বৃষ্টির কারণে মানুষের চলাচলের যে ভোগান্তি সেটা তো কিছুটা দেখাই যাচ্ছে। তবে আপনি জিজ্ঞেস করছিলেন জলাবদ্ধতার কথা, এখন পর্যন্ত আমরা আসলে জলাবদ্ধতার তেমন কোনো তথ্য পাইনি। আপনি জানেন যে রাজধানীতে এখন যে ব্যবস্থাপনা রয়েছে জলাবদ্ধতা ম্যানেজমেন্টের জন্য, সেটার ক্ষেত্রে আমরা যদি দেখি যে টানা একটা ভারী বৃষ্টি হয়, সেই ক্ষেত্রে আসলে জলাবদ্ধতা দেখা যাবে। এখন পর্যন্ত যে ধরনের বৃষ্টি হচ্ছে, আবহাওয়া অফিসের ভাষা সেটাকে বলা হচ্ছে হালকা বৃষ্টি। সেই হালকা বৃষ্টিতে এখন পর্যন্ত আসলে জলাবদ্ধতার তেমন কোনো তথ্য আমরা পাইনি। আমরা সকাল থেকে দেখছিলাম যে আকাশে মেঘ করে আছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এর ফলে স্কুল কলেজগামী শিক্ষার্থীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে, পাশাপাশি যারা অফিস যাবেন বের হয়েছেন তাদের জন্য কিছুটা ভোগান্তি হয়েছে আমরা দেখতে পেয়েছি। বেশিরভাগই আসলে সঙ্গে ছাতা রাখছেন অথবা রেইনকোট পরে আসলে তারা চলাচল করছেন, এরকমটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম, তারা বলছিলেন যে মৌসুমী বায়ুর প্রভাব পাশাপাশি বঙ্গোপসাগরে যে সৃষ্ট লঘুচাপ তার প্রভাব, দুটির অক্ষের মিলের কারণেই কিন্তু এই বৃষ্টিপাতের সূত্রপাত এবং এই বৃষ্টিপাতটি মোটামুটি বৃহস্পতিবার পর্যন্ত চলবে এবং এই সময়ের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজধানীর ক্ষেত্রে বলা হচ্ছে যে রাজধানীতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিটাই বেশি হবে, ভারী বৃষ্টিটা তুলনামূলক কম হবে। তবে যেহেতু এখন পর্যন্ত যে পূর্বাভাস রয়েছে সেই পূর্বাভাস বলছে আগামীকাল এবং পরশু দিন রাজধানীতেও কিন্তু ভারী বৃষ্টির দেখা মিলতে পারে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে অতি ভারী বৃষ্টি, সিলেটে যে বন্যার পরিস্থিতি রয়েছে সেটার অবনতি হওয়ার সংখ্যা তো রয়েছে। ভারী বৃষ্টির কারণে কিন্তু ভূমিধস হওয়ার মতো সংখ্যা রয়েছে। আমরা রাজধানীতে সকাল থেকে দেখছি যে এই যে গুড়ি বৃষ্টির কারণে মানুষের চলাচলে যেমন প্রভাব পড়ছে, তেমনি সকাল থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মানুষের যে চলাচল সেটাও কিছুটা কম বলেও কিন্তু আমাদের কাছে মনে হয়েছে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পেয়েছি। সার্বিকভাবে বলা যায় যে তাপমাত্রা ছিল সেই তাপমাত্রার পর এই বৃষ্টি যেমন কিছুটা স্বস্তি এনে দিয়েছে জনজীবনের, পাশাপাশি কিছুটা দুর্ভোগও কিন্তু এনেছে। সেই দুর্ভোগগুলো উপেক্ষা করে আসলে মানুষ তাদের কর্মস্থলে যাওয়ার চেষ্টা করছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো ভোগান্তির সংবাদ আমরা কিন্তু পাইনি। শাহজাহানপুর থেকে আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল। সিলেট অঞ্চলে আগের বন্যা পরিস্থিতি পুরোপুরি কাটেনি।
এরই মধ্যে নতুন করে বৃষ্টিতে দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। সিলেটের বিভিন্ন উপজেলা থেকে বন্যার পানি নেমে গেলেও এখনও শেষ হয়নি বন্যা কবলিত এলাকার মানুষের দুর্ভোগ। এরই মধ্যে নতুন করে বৃষ্টি দেখা দেয়ায় পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে ভারী বর্ষণে ভারতের চেরাপুঞ্জি থেকে পাহাড়ি ঢল নামতে শুরু করায় বন্যার শঙ্কা রয়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী সিলেট সুনামগঞ্জে 2-3 দিনের মধ্যে নদ নদীর পানি বাড়ার আশঙ্কা আছে। এছাড়া মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলার 12টি ইউনিয়নের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও ডুবে আছে হাওর অঞ্চলের রাস্তাঘাট ও বসতবাড়ি। বন্যা পরিস্থিতি, বৃষ্টি ও পাহাড় ধসের শঙ্কা নিয়ে আরো জানাতে সুনামগঞ্জ ও খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। প্রথমে খাগড়াছড়ি থেকে জানাবেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়িতে বৃষ্টিপাত কেমন হচ্ছে? আর এই বর্ষণের ফলে যে পাহাড় ধসের একটা শঙ্কা থাকে এবং পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে অনেক মানুষ থাকছেন, সেক্ষেত্রে আসলে কি অবস্থা? পাহাড় ধসের সংখ্যা কতটুকু রয়েছে এবং মানুষের প্রাণহানির সংখ্যাও তো রয়েছে, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? কারণে কিন্তু এখানে যে পাহাড় ধসের সংখ্যা, সেই জায়গা থেকে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছে। বিশেষ করে এখানে দুর্যোগ যে ব্যবস্থাপনা কমিটি রয়েছে, সেটির প্রথমে গত পরশুদিন তারা কিন্তু মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে যারা পাহাড়ে পাদদর্শী রয়েছে তাদেরকে সরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে আমরা দেখেছি খাগড়াছড়ি পৌর শহরের কলাবাগান, সবুজ পার্ক এবং শালবন সহ বিভিন্ন জায়গাগুলোতে যারা ঝুঁকিপূর্ণ বসবাস করছে তাদেরকে সরে দেওয়ার জন্য নির্দেশ দেয়। একই সাথে খাগড়াছড়ি দিঘিনালা, মহালছড়ি, রামগড়, লক্ষ্মীছড়িতে কিন্তু বেশ কিছু জায়গায় ঝুঁকিপূর্ণভাবে বসবাস হচ্ছে। বিশেষ করে যে সমস্ত এলাকাগুলোতে আসলে পাহাড়ের একেবারেই পদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস হচ্ছে, তাদের কিন্তু সেখানে পাহাড় ধসের একটা সংখ্যা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে। এর আগে আমরা যখন দেখেছি ঘূর্ণিঝড়ের সময় কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট সতর্কতা নেওয়ার পরেও কিন্তু যারা এখানে পাহাড়ের পাদদেশে বসবাস করছে তারা ঝুঁকি নিয়ে কিন্তু সেই জায়গাটিতে ফিরে যাচ্ছে, অর্থাৎ তারা কখনোই আসলে আশ্রয় কেন্দ্রে ফিরতে চান, এই ধরনের এমন একটা মানসিকতা দেখেছে। এবং প্রশাসনের পক্ষ থেকে আসলে এখানে মাইকিং করা বা সুপারিশ করা এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ থাকে, কিন্তু তাদেরকে বাধ্য করা, অর্থাৎ আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য যে বাধ্য করা, সেটা কিন্তু নেই। আমরা দেখেছি গতকাল সারা রাতে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়েছে, যে কারণে আসলে পাহাড় ধসের যে সংখ্যা সেটি প্রবল পরিমাণে হয়েছে। এবং একই সাথে শুধু এখানে পাহাড় ধসে মানুষের যে মানে ঝুঁকি রয়েছে সেটা নয়, খাগড়াছড়ি থেকে বিভিন্ন যে সড়কগুলো, বিশেষ করে খাগড়াছড়ি বাগাইছড়ি সড়ক, খাগড়াছড়ি সাজেক সড়ক এবং খাগড়াছড়ি থেকে আলুটিলা যে অংশটি, এবং একই সাথে খাগড়াছড়ি সিন্দুকচড়ি সড়ক, এই সড়কগুলো কিন্তু আমরা দেখি যে যখনই ভারী বৃষ্টিপাত হয় সেখানে কিন্তু পাহাড় ধসে রাস্তা যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার একটা সংখ্যা রয়েছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে এই মুহূর্তে খাগড়াছড়ি থেকে যে সড়কটি বাগাইছড়ির দিকে, সেখানে কিন্তু ইতিমধ্যেই এই চলতি বর্ষায় কিন্তু 2 দফায় কিন্তু পাহাড় ধস হয়েছে এবং সড়কে যান চলাচল বন্ধ হয়েছে। এবারও যে বৃষ্টিপাত হচ্ছে, টানা বৃষ্টি, সেই জায়গা থেকে কিন্তু সংখ্যাটি আসলে রয়েছে, পাহাড় ধসের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার একটা সংখ্যা রয়েছে। তবে আমরা এই বিষয়টি নিয়ে সড়ক ও জনপদ বিভাগের সাথে কথা বলেছি, তারা বলছে সড়কটি যাতে স্বাভাবিক থাকে, স্বাভাবিক যান চলাচল যাতে স্বাভাবিক থাকে, সেই জন্য তাদের বাড়তি জনবল নিয়োগ করা হয়েছে এবং তাদের যে সরঞ্জাম, অর্থাৎ সড়কের মাটি ধসে যাওয়ার পরে যে সরঞ্জাম প্রস্তুত রাখতে হয় গাড়ি, তারা সে প্রস্তুত রেখেছে যাতে যান চলাচল তারা স্বাভাবিক রাখতে পারে। এই ছিল আসলে খাগড়াছড়ি থেকে পাহাড় ধস নিয়ে সবশেষ। সমীর মল্লিক, আপনি সাথেই থাকবেন। এবার সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতি নিয়ে জানাবেন সহকর্মী জাকির হোসেন। জাকির, সিলেটে সুনামগঞ্জে আগের বন্যা কাটার আগেই আবারও বৃষ্টিতে নদ নদীর পানি বাড়ছে, স্বাভাবিকভাবেই পানি বাড়ার কথা। তো সেক্ষেত্রে বন্যা পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে, কি দেখছেন পরিস্থিতি? দেখুন, আপনি জানেন গত 16ই জুন থেকে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। প্রায় 11টি উপজেলায় কিন্তু বন্যা প্লাবিত হয়েছিল। তো এর মধ্যে গত 3 দিন আগে থেকেই মানে বৃষ্টিপাত শুরু হয়। তো এখন পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত অব্যাহত আছে। সুনামগঞ্জ তথা ভারতের চেরাপুঞ্জিতে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। তো এর ফলে নদ নদীর পানি কিন্তু আবারও বাড়তে শুরু করেছে। যদিও গত 1 সপ্তাহ আগে মানুষ যে আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছিল, বিশেষ করে কাঁচা ঘর বাড়ি যাদের বিধ্বস্ত হয়েছিল, তারা কিন্তু কিছুটা নিজেই মেরামত করার চেষ্টা করেছিল। কিন্তু এই এখনো আবারও একটি বন্যার সংখ্যায় কিন্তু মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। ইতিমধ্যে নদ নদীর পানি আমরা দেখেছি বৃদ্ধি পেয়েছে। গতকালকে
মধ্যে থেকে আজকে সকাল পর্যন্ত প্রায় ৪৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে সুনামগঞ্জে সুরমা নদী ছাড়া জাদুকাটা নদীর উপচে এখন বিভিন্ন এলাকায় অর্থাৎ বিভিন্ন গ্রামীণ সড়ক কিন্তু ডুবে যাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি সুনামগঞ্জ থেকে জেলা উপজেলা তাহিরপুর উপজেলা পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। গতকালকে পাহাড়ি ঢলে গতকালকে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটারের অংশে এই সড়কের পানিতে নিমজ্জিত হয়ে যাওয়ায় এই সড়ক দিয়ে যান চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে। এই সড়কের উপর দিয়ে এখন নৌকা দিয়ে চলাচল করছে মানুষ। অন্যদিকে আমরা যদি বলি এখন যেভাবে বৃষ্টিপাত অব্যাহত আছে আর পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য অনুযায়ী যে বলা হয়েছিল যে বৃষ্টিপাত হবে ভারী থেকে অতি ভারী, গত রাত্রে কিন্তু সারা রাতে কিন্তু ভারী থেকেই অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। এখন সকাল অবধি চেরাপুঞ্জি পর্যন্ত যদি এইরকম বৃষ্টি হয়ে থাকে তাহলে কিন্তু সুনামগঞ্জের যে আবারও যে বন্যা পরিস্থিতির শঙ্কার কথা বলা হয়েছে সেটা কিন্তু সেই সংখ্যা হয়ে যাবে, কারণ বৃষ্টিপাত কিন্তু অব্যাহত আছে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি সুনামগঞ্জ হয়তোবা আবারও দ্বিতীয়বারের মতো বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়ে যেতে পারে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ। পাহাড় ধসের ঝুঁকি ও বন্যা পরিস্থিতি নিয়ে খাগড়াছড়ি ও সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর অব্যাহত ভাঙনে হুমকির মুখে পড়েছে ডানতীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলছেন বাঁধটি ভেঙে গেলে বগুড়া ও সিরাজগঞ্জের বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাবে। এদিকে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। জুনের মাঝামাঝি যমুনার ডান তীরে শুরু হয় তীব্র ভাঙ্গন। এ সময় সারিয়াকান্দির ইছামারা, ফকিরপাড়া ও কামালপুর এলাকায় ফেলা হয় ৫৫,০০০ জিও ব্যাগ। এরই মধ্যে অসংখ্য স্থাপনা চলে যায় নদীর বুকে। আতঙ্কে ঘরবাড়ি ছাড়েন অনেকে। আমাদের এই জায়গায় ১৬ জমি আসলে বাড়ির জায়গা জমি সুদ্ধে এবার বছর মানে ভেঙে গেল। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে এবার বড় ক্ষতির মুখে পড়বে এলাকাবাসী। নদী যেভাবে ভাঙতেছে এইভাবে যদি ভাঙে এই মূল বাঁধটা উচ্ছেদ হয়ে যায় তাহলে আমরা এই পাশে যে লোকগুলো আছে থাকা কঠিন হয়ে যাবে। সারিয়াকান্দির কামালপুর থেকে ধুনটের বানিয়াজান পর্যন্ত ৬.৫ কিলোমিটার স্থায়ী বাঁধের জন্য ৮২৪ কোটি টাকার প্রকল্প প্রস্তাব করা হয় ৩ বছর আগে, কিন্তু এখনো তা অনুমোদন হয়নি। ক্রমশই এই ভাঙ্গন বাঁধের দিকে তীরবর্তী হয়ে যাচ্ছে। কোনো জায়গায় ১০০ থেকে ১৫০ মিটার ডিস্টেন্স, এখন নদীর ভাঙ্গন হতে বাঁধের ডিস্টেন্স ১০০ থেকে ১৫০ মিটারের মধ্যে রয়েছে। কোনো কারণে এই বাঁধ যদি এটা ভাঙ্গন হয়ে যায় তবে বগুড়ার ৪টি উপজেলা সহ সিরাজগঞ্জের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে আমরা কিছু জরুরি কাজ হিসেবে কিছু ব্যবস্থা নিচ্ছি। প্রকল্প আমাদের রয়েছে, প্রকল্পটা এখন অনুমোদনের পর্যায়ে আছে। আশা করি প্রকল্পটা অনুমোদন হলে আমরা সেখানে যে স্থায়ী যে কাজটা আর কি সেটা বাস্তবায়ন করতে পারবো। বাঁধটি ক্ষতিগ্রস্ত হলে বগুড়ার গাবতলী, শাহজাহানপুর, শেরপুর, ধুনট এবং সিরাজগঞ্জের বেশিরভাগ এলাকা প্লাবিত হবে। এতে দীর্ঘস্থায়ী বন্যার সংখ্যা রয়েছে বলে জানান কর্মকর্তারা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সারিয়াকান্দি, বগুড়া। পদ্মা নদীর ভাঙনের মুখে পড়েছে রাজবাড়ীর দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট সহ কয়েকটি ঘাট। এছাড়া ভাঙনের ঝুঁকিতে রয়েছে ঘাট সংলগ্ন অনেক বসতবাড়ি। এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে ২০০ মিটার এলাকা। ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ চান স্থানীয়রা। বিআইডব্লিউটিএ জানিয়েছে ভাঙন রোধে আপাতত জিও ব্যাগ ফেলছে তারা। এছাড়া ঘাট রক্ষায় বড় ধরনের পরিকল্পনা নিয়েছে সরকার। দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট সংলগ্ন সাত্তার মেম্বারপাড়ার বাসিন্দা টিনা খাতুন। এর আগে পদ্মায় ৫ বার ভেঙেছে তার বসতবাড়ি। পদ্মায় পানি বাড়ায় গত কয়েকদিনে ৭ নম্বর ফেরিঘাট এলাকায় ২০০ মিটার এলাকা ভেঙেছে। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে রিনা খাতুনের রান্নাঘর। যে কোনো সময় বসতঘরও নদীগর্ভে বিলীন হতে পারে। পরিবার নিয়ে কোথায় যাবেন সে চিন্তায় দিশেহারা তিনি। পানির সাথে আমরা পারতেছি না। আমরা বাড়ি এই ২০ বছরের ভিতরে ৫ বার ভেঙে সারছি। এখন যে কোন জায়গায় যাব কেউ আমাদের জমি দিচ্ছে না। শুধু রিনা খাতুনই নন, ওই এলাকার ভাঙনের ঝুঁকিতে রয়েছে অন্তত ৩৫০ পরিবার। এছাড়া দৌলতদিয়ার ৩, ৪, ৬ ও ৭ নম্বর ফেরিঘাটও হুমকির মুখে। ভাঙন আরও তীব্র হলে বসতবাড়িও নদীগর্ভে বিলীনের শঙ্কা স্থানীয়দের। কর্তৃপক্ষের গাফিলতির কারণে এই ভাঙন অভিযোগ তাদের। ৪-৫টা বাড়ি অলরেডি বিলীন হয়ে গেছে। আমাদের ৪-৫০০ বাড়ি আছে এই ফেরিঘাটের পাশে। এই কোনাটা যদি আমার ভেঙে যায় এই বাড়িগুলো একটানে চলে যাবে। এই নদী শাসনটা কবে হবে? এই বস্তা না ফেলে তো আমরা থাকতে পারতেছি না, বাড়িঘর ভেঙে চলে যাচ্ছি।
নদী ভাঙন রোধে জিও ব্যাগ ফেলে তাৎক্ষণিক চেষ্টা চালাচ্ছে বিআইডব্লিউটিএ। তারা জানিয়েছে ফেরিঘাট ও ঘাট সংলগ্ন এলাকা রক্ষায় বড় ধরনের প্রকল্প নেওয়া হচ্ছে। ঘাট যেখানে হুমকির মুখে পড়বে আমরা অবশ্যই সেখানে কাজ করব। ঘাটগুলোকে অবশ্যই অপারেশন রাখতে হবে। প্রকল্প হাতে নিয়েছি যাতে ঘাটগুলোকে সুরক্ষা করে ঘাটের সাথে অন্যান্য যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার দরকার, পার্কিং এবং অন্যান্য সুবিধা, সেই অনুযায়ী একটা প্রকল্প কিন্তু চলমান রয়েছে। ভাঙন অব্যাহত থাকলে নদীগর্ভে বসতবাড়ি, দোকান, স্কুল, মসজিদ সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা বিলীনের শঙ্কায় স্থানীয়দের। তাই অবিলম্বে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আয়োজিত বাজেট পরবর্তী নৈশভোজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নৈশভোজে যোগ দেন তিনি। প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে আবুল হাসান মাহমুদ আলী তাকে স্বাগত জানান। পরে শেখ হাসিনা অর্থমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে নিয়ে বিভিন্ন টেবিল ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এর আগে রোববার জাতীয় সংসদে পাশ হয় 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট। আর বৈশ্বিক অস্থিরতা প্রতিকূলতা সত্ত্বেও আগামী অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধি 6.75% নির্ধারণ করা হয়েছে। আবারও ভয়াবহ জালিয়াতির শিকার কাস্টমসের আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থা এসআই কুডা ওয়ার্ল্ড। এবার চট্টগ্রাম কাস্টমস হাউসের এক ডেপুটি কমিশনারের আইডির মাধ্যমে অবৈধভাবে সিগারেট আমদানির ভুয়া এলসি খোলা হয়েছে। গোয়েন্দাদের চেষ্টায় চালান আটক হলেও প্রশ্নের মুখে পড়েছে এসআই কুডার নিরাপত্তা ও 450 কোটি টাকার ব্যয়। 27 জুন রাতে চট্টগ্রাম বন্দরে একটি কন্টেইনার আটক করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কাস্টমস গোয়েন্দারা। তল্লাশি চালিয়ে মেলে 50 লাখ শলাকা বিদেশি সিগারেট, যার বাজার মূল্য প্রায় 5 কোটি টাকা। ব্রিফিংয়ে গোয়েন্দারা জানান, শিল্প গ্রুপ হ্যামকো কর্পোরেশনের ব্যবসা নিবন্ধন নম্বর BIN ব্যবহার করে আনা হয় এসব সিগারেট। তবে পরে চট্টগ্রাম কাস্টমস হাউসের অনুসন্ধানে উঠে আসে ভয়াবহ তথ্য। কর্মকর্তারা জানান, হ্যামকো গ্রুপের তথ্য ব্যবহার করা হলেও চালানের সঙ্গে সম্পর্ক নেই কোম্পানিটির। বরং কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মোহাম্মদ জাকারিয়ার এসআই কুডা ওয়ার্ল্ডের আইডি পাসওয়ার্ড দিয়ে ভুয়া এলসি খোলা হয়। ওই তারিখে ওই নাম্বারের কোনো এলসি হ্যামকো কর্পোরেশনের নামে ওপেন হয়নি এবং সবচেয়ে বড় ব্যাপার 2022 সাল থেকে আজকে পর্যন্ত হ্যামকো কর্পোরেশনের কোনো এলসি সিটি ব্যাংক থেকে ওপেনই হয়নি। এটা কাস্টমসের পর্যালোচনা পর্যায়ে আছে। ওনারা বিভিন্ন ধরনের ডকুমেন্ট আমাদের চেয়েছেন, আমরা সেটা সার্ভ করছি এবং করছি। কর্মকর্তারা জানান, শুধু নির্ধারিত ব্যক্তি আইডি পাসওয়ার্ড দিয়ে এসআই কুডায় ঢুকতে পারেন। যে আইডি দিয়ে সার্ভার লগইন হবে, সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইল নম্বরে ভেরিফিকেশন কোড ওটিপি যাবে। কাস্টমস কর্মকর্তাদের দাবি, মোহাম্মদ জাকারিয়ার আইডি দিয়ে সিগারেট আমদানির এলসি খোলা হলেও মোবাইলে ওটিপি যায়নি। শুধু তাই নয়, সার্ভারে ঢুকতে যে নেটওয়ার্ক ব্যবহার করা হয় তাও চট্টগ্রাম কাস্টমস হাউসের নয়। এসব বিষয় উল্লেখ করে এরই মধ্যে এনবিআরকে জালিয়াতির ঘটনা অবহিত করেছেন কাস্টমস কমিশনার। এসআই কুডায় এমন জালিয়াতি নতুন নয়। 2022 সালে এক অতিরিক্ত কমিশনারের আইডি ব্যবহার করে 5 কন্টেইনার মদ খালাস করা হয়। এর আগে অবসরে যাওয়া, এমনকি মৃত কর্মকর্তার আইডি দিয়ে হাজার হাজার কন্টেইনার পণ্য বের করা হয়। কর্মকর্তারা জানান, জালিয়াতি ঠেকাতে 2022 সালে এসআই কুডার উন্নয়নে 450 কোটি টাকা খরচ করে এনবিআর। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর গুলশানে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের 4টি ফ্ল্যাটের তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ দিয়েছে আদালত। রোববার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। এর আগে ওইসব ফ্ল্যাটে ঢুকতে গিয়ে চাবি না থাকায় ফিরে আসেন তত্ত্বাবধানে নিয়োজিত দুদক কর্মকর্তা। 13 জুন দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক টিম নিয়ে সংশ্লিষ্ট ভবনের ফ্ল্যাটগুলো পরিদর্শনে যান। এ সময় আরও জানা যায়, ভবনটির 13 ও 14 তলায় ডুপ্লেক্স আকারে 9000 বর্গফুটের বেশি আয়তনের 4টি ফ্ল্যাট রয়েছে। ফ্ল্যাটগুলোর চাবি অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির কাছে রয়েছে। আয়কর আইনের তোয়াক্কা না করে বহুল আলোচিত সাদিক অ্যাগ্রো কর্তৃপক্ষ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে নিবন্ধনে টিআইএন নিলেও আয়কর ও রিটার্ন দেয় না কোম্পানিটি। এজন্য 2 দফায় জরিমানাও করা হয়। এদিকে 12 লাখ টাকার ছাগল বিক্রি করে আলোচনায় আসার পর আবারও সাদিক অ্যাগ্রোর কর ফাঁকির অভিযোগ তদন্ত শুরু করেছে এনবিআর।
অস্বাভাবিক দামে পশু বিক্রি, খাল দখল সহ নানা অভিযোগে দেশ জুড়ে আলোচনায় রাজধানীর মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো। এরই মধ্যে খামারটি উচ্ছেদ করেছে উত্তর সিটি কর্পোরেশন। তবে এতেই বিপদ শেষ হচ্ছে না। এনবিআর কর্মকর্তারা জানান, শুরুতে সাদিক অ্যাগ্রো ছিল প্রোপাইটারশিপ ব্যবসা। 2017 সালে এটিকে লিমিটেড কোম্পানি করা হয়। সাধারণত কোম্পানি করার অল্প সময়ের মধ্যে টিআইএন নিতে হয়, কিন্তু সাদিক অ্যাগ্রো নিবন্ধন নেয় 4 বছর পর 2021 সালে। টিআইএন নেওয়ার পরের বছরই দেওয়ার কথা আয়কর রিটার্ন, কিন্তু এখন পর্যন্ত এনবিআরকে আয় ব্যয়ের হিসাব জানায়নি প্রতিষ্ঠানটি। কর্মকর্তারা জানান, 2021-22 ও 2022-23 অর্থ বছরে রিটার্ন না দেওয়ায় কোম্পানিটিকে 20,000 টাকা জরিমানা করা হয়। ডিমান্ড সৃষ্টি করতে গেলে তার রিটার্নটা দরকার, তার কিছু তথ্য দরকার, সার্ভে রিপোর্ট দরকার, তার স্টক কি আছে সেটা দরকার, তার কেনা বেচা কি হয় সেই তথ্যগুলো যতক্ষণ পর্যন্ত এনবিআরের অফিসাররা কালেক্ট না করতে পারে ততক্ষণ পর্যন্ত এই অ্যাসেসমেন্টটা করা তার জন্য অনেক টাফ হয়ে যায়। কোম্পানিটির আয় ব্যয়ের হিসাব না পাওয়ায় কর ফাঁকির তদন্তে জটিলতায় পড়েছেন গোয়েন্দারা। তাই লেনদেনের তথ্য উদ্ধারের চেষ্টা করছেন তারা। এজন্য সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেওয়া হয়েছে। অন্যান্য ব্যয় মিটান, ছেলেমেয়ের বিদেশে যদি পড়াশোনা করে তাদের খরচ মিটান, হজে যান, উমরায় যান, ইত্যাদি ইত্যাদি কাজ করেন, তো সরকারের রাজস্বটুকু কেন দেবেন? এদিকে সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান আহমেদের বিরুদ্ধেও কর ফাঁকির তথ্য মিলেছে। 2020 সালে এই উদ্যোক্তার বিরুদ্ধে তদন্ত করেন সিআইসি গোয়েন্দারা। মেলে 24 লাখ টাকা কর ফাঁকির প্রমাণও। কর্মকর্তারা জানান, ইমরান 6টি কোম্পানির পরিচালক। সাদিক অ্যাগ্রো প্রোপাইটারশিপ প্রতিষ্ঠান ছিল বিধায় ব্যবসার যাবতীয় আয় ব্যয় ইমরানের ব্যক্তিগত ফাইলে যুক্ত হতো। এসব বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলেও সাড়া দেননি ইমরান হোসেন। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অসদাচরণ ও দুর্নীতির দায়ে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে সহকারী পুলিশ সুপার ইয়াকুব হোসেনকে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, 2019 সালে কুষ্টিয়ার মিরপুর থানার সহকারী পুলিশ সুপার ইয়াকুব হোসেন কয়েকজন পুলিশ সদস্যের সমন্বয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে একটি টিম গঠন করেন। 2019 সালের 19 জানুয়ারি পূর্ব পরিকল্পনা অনুযায়ী পৌর এলাকার এক ওয়ার্ড কমিশনারের বাড়িতে আকস্মিকভাবে প্রবেশ করেন তারা। সেখানে এক নারীর সঙ্গে 2 পুরুষের অবস্থান করার অভিযোগে মারধর করা হয়। পরে তাদের অর্ধনগ্ন অবস্থায় ছবিও তোলেন ইয়াকুব হোসেন সহ অন্য পুলিশ সদস্যরা। এছাড়া এই ঘটনায় 1 লাখ টাকা নিয়ে তাদের ছেড়ে দেন তারা। পরে বিষয়টি নিয়ে ভুক্তভোগীরা পুলিশ সদর দপ্তরে অভিযোগ করেন। তদন্ত শেষে প্রমাণ পাওয়ায় সহকারী পুলিশ সুপার ইয়াকুব হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠায় পুলিশ সদর দপ্তর। আধুনিক বিশ্বে দুর্নীতি করে পালানোর সুযোগ নেই। সরকারের সদিচ্ছা থাকলে দেশে বা বিদেশে ধরা পড়বে দুর্নীতিবাজেরা। সাবেক আইজিপি বেনজির ও এনবিআরের মতিউর রহমানের দুর্নীতি প্রসঙ্গে এ মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। দুদকের আইনজীবী বলছেন, বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে পলাতকদের ফেরানো সম্ভব। অর্থ পাচার করে অস্ট্রেলিয়ায় বিলাসবহুল বাড়ি করেছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবরক্ষণ কর্মকর্তা আফজাল হোসেন। দুদক অনুসন্ধান শুরু করার পর পালিয়ে যান বিদেশে। তবে দুদকের আবেদনে দেশে বিদেশে আফজালের সব সম্পদ বাজেয়াপ্ত হয়। সব সম্পদ হারিয়ে দেশে ফিরতে বাধ্য হন আফজাল। শুধু আফজাল নন, দুদকের তথ্যের ভিত্তিতে অর্থ লোপাটকারী পিকে হালদারও গ্রেপ্তার হন ভারতে। পশ্চিমবঙ্গে জেল খাটছেন তিনি। টিআইবি বলছে, সরকারের সদিচ্ছা থাকলে দুর্নীতিবাজদের যে কোনো জায়গায় ধরা সম্ভব। যিনি পালিয়ে গেলেন তিনি কিন্তু নিজেই প্রমাণ দিলেন যে আমি অপরাধ করেছি। যদি অপরাধ না করে থাকি আমি কেন পালিয়ে যাব? যারা আমাদের বর্ডার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, ইমিগ্রেশন অথরিটি, তাদের সহায়তায় দেশের বাইরে গেছেন বলেই অনুমিত, খুবই যৌক্তিকভাবে অনুমিত। সাবেক আইজিপি বেনজির এবং এনবিআরের মতিউর রহমানের দুর্নীতি প্রমাণ পেলে বিদেশে গিয়েও পার পাবেন না তারা, বলছেন দুদকের আইনজীবী। যেসব দেশের সঙ্গে বাংলাদেশের এক্সট্রাডিশন ট্রিটি আছে, বহিঃসমর্পণ চুক্তি, সেসব দেশে থেকে অবশ্যই ফিরিয়ে আনা যাবে, কিন্তু সেটা সময় সাপেক্ষ। দেশে বেনজিরের সব সম্পদ এরই মধ্যে জব্দ করেছে দুদক। যুক্তরাষ্ট্রে বেনজিরের সম্পদও জব্দ করেছে সে দেশের সরকার। চলছে মতিউরের সম্পদ জব্দের প্রক্রিয়া। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মূল ভবনের 10টি লিফটের মধ্যে 8টি অচল থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন রোগী ও স্বজনরা। লিফটগুলোর যন্ত্রাংশ নষ্ট হয়েছে, রয়েছে জনবল সংকটও। আরও 3টি লিফট দ্রুত চালুর চেষ্টা করছে গণপূর্ত বিভাগ। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে লিফটের সামনে এই ভিড় নিত্যদিনের সঙ্গী। 5তলা এই হাসপাতালে 60 বছর আগে চালু হয় 10টি লিফট। সেগুলোর 5টি অচল হয়ে পড়ায় 2015 সালে 3টি ও 2021 সালে 2টি লিফট প্রতিস্থাপন করা হয়। তবে যন্ত্রাংশ নষ্ট হওয়ায় নতুন 5টি সহ 8টি লিফট বর্তমানে অচল। একটিতে চিকিৎসক ও স্টাফ এবং অন্যটিতে মুমূর্ষু রোগীদের ওঠানামার কাজ চলছে। এদিকে পুরাতন হওয়ার কারণে গত 1 বছরে 14 বার লিফটে আটকা পড়েছেন রোগী ও স্বজনরা। আমি তার নিয়ে 10টার সময় নামছি, এখন পর্যন্ত প্রায় 11টা সাড়ে 11টার মতো। এই এত বড় একটা হসপিটালে মাত্র 2টা লিফট চলে। একটা লিফটের কাছে গেছি, সিরিয়ালে উঠতে পারি নাই। আর একটা লিফটের কাছে গেছি, ওখানে স্টাফ যাবে, রুগী যাইতে দেবে না। লিফটের দায়িত্বপ্রাপ্ত গণপূর্ত বিভাগের সাথে সমন্বয় করে সমস্যার সমাধানের চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। 1960 সনের প্রতিষ্ঠা করা এবং কিছু লিফট আছে একদম জরাজীর্ণ, বৃদ্ধ, বয়স্ক। তো এইগুলো আমরা রিপ্লেসমেন্ট চাচ্ছি। আর লিফটে হচ্ছে মানুষ আসলে যারা ওঠে তারা ঠিকমতো এটা মেনটেন করতে পারে না। এদিকে গণপূর্ত বিভাগ জানিয়েছে যন্ত্রাংশ আমদানি করে আরও 3টি লিফট চালুর চেষ্টা চলছে। লিফটের একটা ট্রাভেলিং টাইম থাকে, পার মিনিটে সে কতবার ট্রাভেল করতে পারে। তো সেই ক্ষেত্রে একটা লিফটকে যদি অযাচিতভাবে মনে করেন সে প্রতি মিনিটে যদি 50 বার ট্রাভেলিং করে এবং সেটাকে যদি আমি 200 বার ট্রাভেলিং করতে চাই, সেই ক্ষেত্রে আমার মাঝে মাঝে লিফটগুলো হ্যাং হয়ে যায়, লিফটের যান্ত্রিক ত্রুটি হয়। ডলারের মূল্য বৃদ্ধির কারণে আমাদের এই স্পেয়ার পার্টসগুলো ঠিকাদার সরবরাহ করতে পারে নাই। পরবর্তীতে আমরা নতুন যে শিডিউল মোতাবেক আবার দরপত্র আহ্বান করতেছি। আমরা অচিরেই আমরা এই মালামাল এবং স্পেয়ার পার্টসগুলো পেয়ে গেলে আমাদের এই লিফট দ্রুত চালু করা সম্ভব হবে। গণপূর্ত মেডিকেল প্রতিনিধির মতে 10টি লিফট চালাতে 60 জন জনবল দরকার, আছে 16 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জুলাইতে ভারতের কলকাতা থেকে বাংলাদেশ হয়ে নিউ জলপাইগুড়ি যাবে একটি মালবাহী ট্রেন। সমঝোতা স্মারক অনুযায়ী পাইলট প্রকল্পের অংশ এটি। সম্ভাব্যতা যাচাইয়ের জন্য নীলফামারীর চিলাহাটি স্টেশন পরিদর্শন করেন ভারতের সহকারী হাইকমিশনার। কিন্তু এই রুট থেকে বাংলাদেশ কতটা লাভবান হবে তা অনিশ্চিত বলছেন বিশেষজ্ঞরা। বুঝে শুনে সিদ্ধান্ত নেয়ার তাগিদ তাদের। রেল ট্রানজিট নিয়ে 22 জুন দিল্লিতে বাংলাদেশ ভারত সমঝোতা স্মারক সই হয়। সে অনুযায়ী ভারতের এক রাজ্য থেকে আরেক রাজ্যে পণ্যবাহী ট্রেন যাবে বাংলাদেশের ভেতর দিয়ে। এর অংশ হিসেবে প্রথম পাইলট প্রকল্প নেওয়া হয়েছে। কলকাতা থেকে বাংলাদেশের দর্শনা চিলাহাটি হয়ে ভারতের নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাবে মালবাহী ট্রেন। পরবর্তীতে এই রুটে ভারতের হলদিবাড়ি হয়ে ভুটান পর্যন্ত নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে ভারতের। আপনারা ইতিমধ্যে পত্রপত্রিকায় জেনেছেন দুই দেশের সরকার ঘোষণা দিয়েছে প্রচুর সম্ভাবনা রয়েছে। যা ভালো হবে তার জন্য দুই দেশের সরকার ও জনগণ অপেক্ষা করছে। দুদেশের মধ্যে মালবাহী ট্রেন চালু হলে বাংলাদেশের চেয়ে ভারতই বেশি লাভবান হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ভারতের ট্রেন বাংলাদেশের রেল লাইনে চালানোর সক্ষমতা রয়েছে কিনা তা যাচাই করা উচিত। আমাদের রেলপথ তারা ট্রানজিট হিসেবে ব্যবহার করলেও সেটা যেন সরাসরি আবার একটা থ্রু করিডোর না হয়ে যায়, অর্থাৎ তাদের উৎপাদিত পণ্য বাংলাদেশের ভিতর দিয়ে ভারত থেকে সরাসরি নেপাল বা ভুটানে নিয়ে যাবে, কিন্তু এই করিডোর ব্যবহার করে আমরা রপ্তানির সুবিধা পাবো না। সেক্ষেত্রে কিন্তু আমরা আবার দর কষাকষির ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে থাকবো। তবে রেল মন্ত্রণালয় বলছে ট্রেন যোগাযোগ বাড়লে দুই দেশের বাণিজ্য বাড়বে। তারপরও সমীক্ষা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ভারত কোনো প্রতিশ্রুতি দিয়েছে কিনা না, ওই ফার্দার আলাপ কিন্তু এখনও আমাদের হয়নি। যে আমরা যখন এই লাইনগুলো এক্সটেনশন করব তখন কী হবে সেটা সেপারেট থিং, আমরা পরে আবার আলোচনা করবো যে আমরা কোথা থেকে আমরা এই ফান্ডিংটা নিব, নিজস্ব অর্থায়নে করব নাকি আলাদা ডেভেলপমেন্ট পার্টনার থেকে নেব, সেটা এখন আমরা সিদ্ধান্ত। ভারতের শিলিগুড়ি থেকে কলকাতা হয়ে আগরতলা পর্যন্ত রেলপথের দূরত্ব প্রায় 1000 কিলোমিটার। ট্রেনের সময় লাগে 31 থেকে 36 ঘন্টা। কিন্তু বাংলাদেশের হয়ে গেলে দূরত্ব কমবে 500 থেকে 550 কিলোমিটার। সময় লাগবে 11 থেকে 12 ঘন্টা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংস্কারের অভাবে খাগড়াছড়ি পানছড়ির 25 কিলোমিটার পাহাড়ি সড়ক ভেঙে চুরে হয়ে পড়েছে চলাচলের অনুপযোগী। এতে দুর্গম পাহাড়ে চলাচলে ভোগান্তিতে পড়েছেন কয়েক লাখ মানুষ। পাশাপাশি বেড়েছে দুর্ঘটনার সংখ্যা। এদিকে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে না পারলে ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।
পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি সড়কের দৃশ্য এটি। ভাঙ্গা এই সড়কে প্রতিদিন গড়ে 7 শতাধিক পণ্য ও যাত্রীবাহী যানবাহন চলাচল করে। দীর্ঘদিন মেরামতের অভাবে সড়কটি হয়ে পড়েছে চলাচলের অনুপযোগী। কোথাও আবার সড়কের চিহ্নও নেই। ভারী ট্রাকের কারণে সড়কের অবস্থা আরও বেহাল। দূর পাহাড়ে চলাচল ও মালামাল পরিবহনে নিত্য দুর্ভোগ পোহাচ্ছেন লাখ লাখ মানুষ। এমন অবস্থা মানে 1 কিলোমিটার থেকে 8-10 হাতও যাওয়া যায় না, মানে একটা গর্ত পাশ কাটিয়ে গেলে আরেকটা গর্তের মধ্যে পড়বো যে এটা নিশ্চিত। আধা ঘন্টা হয়তো 40 মিনিট লাগে, এখন লাগতেছে আমার পুরো 1.5 ঘন্টা। দুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি সংস্কারের দাবি পার্বত্যবাসীর। অন্যথায় ভারী বৃষ্টিতে ভোগান্তি আরও বাড়ার শঙ্কা। একটু যদি ভালোভাবে ঠিক করে দেয় তখন যাত্রীদের গাড়ি ড্রাইভারদের একটু সুবিধা হবে। এদিকে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ না করলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। বর্তমানে কাজ বন্ধ আছে, এটার কারণ আর অন্যান্য সমস্যাগুলো জানতে অলরেডি আমরা ঠিকাদারকে তলব করেছি, বেশ কয়েকটি চিঠিও গিয়েছে। এখন অতি দ্রুত তার কাজ ধরতে হবে, না হলে ওই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। খাগড়াছড়ি পানছড়ি সড়ক সংস্কারে ব্যয় ধরা হয়েছে 13 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আজ 1 জুলাই 104 বছরে পা দিল ঢাকা বিশ্ববিদ্যালয়। তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়নে উচ্চশিক্ষা এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে। 1921 সালের এই দিনে 847 জন শিক্ষার্থী নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু। সে সময় ছিল 3টি অনুষদ ও 12টি বিভাগ। বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের কারণে সকাল 9:30 থেকে 10:30 পর্যন্ত নীলক্ষেত ও ফুলার রোড সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ সময় বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। সকাল 9:45টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের এক শোভাযাত্রা ভিসি চত্বর থেকে টিএসসির পায়রা চত্বরে গিয়ে শেষ হবে। সেখানে বিশ্ববিদ্যালয় দিবসের বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামাল। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজেল ও কেরোসিনের দাম 1 টাকা কমিয়েছে সরকার। প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়েছে। রাত 12টা থেকে কার্যকর হয় নতুন দাম। এর ফলে ডিজেল ও কেরোসিনের দাম 160 টাকা ও 75 টাকা। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য করে তা 1 টাকা কমে 106 টাকা 75 পয়সা হয়েছে। তবে পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিতই থাকছে। ফলে পেট্রোলের দাম 127 টাকা ও অকটেনের দাম 131 টাকাই থাকছে। প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কিছুটা হ্রাস পেলেও মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে জ্বালানি তেলের আমদানি ব্যয় বৃদ্ধি পেয়েছে। বিগত অর্থবছরের বেশিরভাগ কার্যদিবসেই দরপতন ছিল শেয়ার বাজারে। এই সময়ে ডিএসইতে প্রধান সূচক কমেছে 1000 পয়েন্টের বেশি। বাজার ছেড়েছেন প্রায় 83,000 বিনিয়োগকারী। পুঁজিবাজারে 50 লাখ টাকার বেশি মূলধনী আয়ের উপর 15% কর বসানোর উদ্বেগ বেড়েছে বিনিয়োগকারীদের মধ্যে। বাজারে আস্থা ফেরাতে সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। গেল অর্থ বছরের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ছিল 6343 পয়েন্ট, আর অর্থ বছরের শেষ কার্যদিবসে সূচকের অবস্থান 5328 পয়েন্টে, অর্থাৎ এক বছরে সূচক কমেছে 1015 পয়েন্ট। চলতি অর্থবছরের বাজেটে পুঁজিবাজারের প্রতি আস্থা ফেরাতে কিছু দিক নির্দেশনা থাকবে এমন প্রত্যাশা ছিল সংশ্লিষ্টদের। যদিও 50 লাখ টাকার বেশি মূলধনী আয়ের উপর 15% কর আরোপ করা হয়, আর ব্যক্তি শ্রেণীর করদাতাদের থেকে 2 পদ্ধতিতে মূলধনী আয়ের উপর কর নেওয়া হবে। এতে বেনামে শেয়ার কেনাবেচা কমবে বলে দাবি তাদের। সাধারণ বিনিয়োগকারীরা প্যানিক, এবং সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে বাজার দীর্ঘদিন যাবত এই ইস্যুটা নিয়েই বাজার আজকে 1 মাস যাবত খুব খারাপ যাচ্ছে। 30 বছর ধরে যা ইনকাম করছি 1-1.5 কোটি টাকা আমার নাই, আইনা ফাঁকে ফাঁকে ঢুকাইছি, এখন এই টাকাগুলো কে দিবে? বিশ্লেষকরা বলছেন, ভালো কোম্পানি বাজারে না আসা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে বিনিয়োগকারীরা পুঁজিবাজার বিমুখ হচ্ছে। সমস্যা সমাধানে সরকারের বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগ নেয়ার পরামর্শ তাদের। ক্যাপিটাল গেইনের বিষয়টা পুঁজিবাজারের উপর একটা নেতিবাচক প্রভাব পড়েছে। এটা কিন্তু হয়তো সিলেক্টিভ বিনিয়োগকারীদের উপর এটার প্রভাব পড়ার কথা, কিন্তু এখন দেখা গেছে যে অ্যাজ এ হোল ছোট বড় সকল বিনিয়োগকারী এটা নিয়ে কনসার্ন। কনফিডেন্স যদি থাকতো তাহলে অবশ্যই মানুষ বিনিয়োগের জন্য এই মার্কেটে
আসতো। আর দ্বিতীয় কারণটা হচ্ছে যে আমরা মার্কেট সাইজটাকে বড় করতে পারছি না। আমাদের এই মুহূর্তে যদি আপনি বাজারকে আমরা যেটাকে বলি ঘুরে দাঁড়ানো, বাজার ঘুরে দাঁড়ানোর জন্য লং টার্মে আমাদের নতুন কোম্পানি আনতেই হবে, নতুন স্টক আনতে হবে। 2023-24 অর্থ বছরে পুঁজিবাজার ছেড়েছেন 82,810 বিনিয়োগকারী। অর্থ বছরের শেষ কার্যদিবসে বিও হিসাবধারীর সংখ্যা 17,59,717টি। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।